এই নিন মন্ত্রী মশাই, আপনার জন্য নতুন পোশাক হাজির করা হয়েছে। এই পোশাকটি পরিধান করে আপনি রাজ্যের সকল দায়িত্বভার গ্রহণ করতে পারবেন। বাবা, এই সময়ের মধ্যে আমার পোশাকও প্রস্তুত হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো সময় মতো আমি আমার এই নতুন পোশাকটি পাবো না। আসলে কাল আমি ওই সিংহাসনে বসতে চলেছি, আর নতুন পোশাক পরিধান করে না বসলে কি নিজেকে রাজা রাজা মনে হবে? কিন্তু মন্ত্রী মশাই, আপনি হয়তোবা এটা জানেন না, আপনি রাজ্যের সকল দায়িত্বভার গ্রহণ করলেও ওই রাজ সিংহাসনে বসতে পারবেন না। রাজ সিংহাসন ফাঁকায় থাকবে। সব কি বলছো কি প্রহরী? আমি রাজ্যের সকল দায়িত্বভার গ্রহণ করব, অথচ রাজ সিংহাসনে বসবো না? সেটা কি করে হতে পারে? তাহলে আমি কোথায় বসে রাজ্যের কাজ সম্পাদন করব? বিচারক হবেন না মন্ত্রী মশাই, রাজ সিংহাসনের পাশে আপনার একটি সিংহাসন দেওয়া হবে, আর সেই সিংহাসনে বসেই আপনি রাজ্যের পরিচালনা করবেন। আর এটাই সবার সিদ্ধান্ত। এখন আপনি পোশাকটি রাখুন, আর আমি যাচ্ছি, আমাকে রাজপ্রাসাদে যেতে হবে এখন। এ কথা বলে প্রহরীটা আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি কোনোভাবে রাজ সিংহাসনের পাশে অন্য একটি সিংহাসনে বসবো না। আমাকে যদি রাজ্যের কাজ পরিচালনা করতে হয়, তবে আমি রাজ সিংহাসনে বসেই করব। আর ওই রাজ সিংহাসনই তো আমার স্বপ্ন ছিল। তবে এখন আমি কিছুই করব না, যা করার কাল সকালেই করব। আমার বিশ্বাস, আমি যেটা বলবো রানীমা সেটাই মেনে নেবে, কারণ রানীমা তো এখন নিরুপায়। এই রাজ্যের পরিচালনার কাজ তিনি সম্পন্ন করতে পারবেন না, তাই সে বাধ্য হয়ে ওই রাজ সিংহাসনে বসার অনুমতি আমাকে দেবে। আর যদি সেটা না দেয়, আমি চলে বলে কৌশলে ওই রাজ সিংহাসনেই বসবো, আর ওই পুরো রাজ্য এবং রাজ সিংহাসন সব আমি আমার করে নেব। আর এটাই আমার প্রতিজ্ঞা। ওদিকে ওই রাক্ষস চোখ মেলে তাকায় আর দেখতে পায় সেখানে রাজকুমার প্রতাপ কোথাও নেই। ওই মানবটি কোথায় গেল? ওই মানব তো এতক্ষণ আমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে, আমার সাথে চালনা করেছে, আমাকে বোকা বানানোর চেষ্টা করেছে। আর এখন কিনা ও এখানে নেই, তার মানে ও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই মানুষ জানে না যে এখান থেকে পালানো এত সহজ না। এই অন্ধকার পাহাড়ের সীমানা পরিপূর্ণটাই আমার হাতে, আর ও চাইলেও এই অন্ধকার পাহাড়ের সীমানা থেকে কোথাও যেতে পারবে না। তবে ও যেভাবে এসেছে সেভাবে যাওয়ার চেষ্টা করতেই পারে, তবে সে সুযোগ আমি কিছুতেই দেব না। আমি এক্ষুনি যাব, গিয়ে ওকে শেষ করে দেব। আর আমি বুঝতে পারছি ও এখন কোথায় আছে। এই কথা বলে রাক্ষসটি আর একটু দেরি না করে রাজকুমার প্রতাপকে খুঁজে বের করার জন্য তার কাছে এগিয়ে যেতে থাকে। আর সে কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে রাজকুমার প্রতাপ সেই হৃদয়যন্ত্র হাতে করে দাঁড়িয়ে আছে। প্রতাপ রাক্ষসটিকে তার সামনে দেখে তো বড্ড ভয় পেয়ে যায়। কি, ওই রাক্ষসটি তো আমার কাছে চলে এলো। এখন এখন কি হবে? কোনোভাবেই তো ওকে বোকা বানিয়ে সীমানা অবধি পৌঁছে গেলাম, কিন্তু এখন পর্যন্ত তো পরীরা কেউই আমাকে এখান থেকে নিতে এলো না। আর ওই রাক্ষসটি এক্ষুনি আমাকে শেষ করে দেবে। তার মানে কি, আমি এতটা দূর এসেও ওই হৃদয়যন্ত্র নিয়ে এখান থেকে যেতে পারবো না? কিরে মূর্খ মানব, তুই কি ভেবেছিস আমাকে বোকা বানিয়ে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? এই অন্ধকার পাহাড় থেকে কেউ কখনো কোনো দিনও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারেনি, আর আজ তুইও পারবি না। তুই আজ অনেক বড় অন্যায় করেছিস, আমাকে পর পর তুই দুবার বোকা বানিয়েছিস। এবার তুই দেখবি আমি তোকে কিভাবে শাস্তি দেই, ঠিক কতটা শাস্তি দেই তোকে আমি। এই কথা বলে রাক্ষসটি প্রতাপের দিকে এগিয়ে যেতে থাকে।
এখন এখন আর কোনো কিছুই করার নেই। সত্যি সত্যি আমাকে হার মেনে নিতে হলো। কি আর করার, হয়তোবা এভাবেই আমার মৃত্যু লেখা ছিল। ফুলপরি, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে হয়তোবা এই জীবনে আমার আর দেখা হবে না। যখনই রাজকুমার প্রতাপের কাছাকাছি সেই রাক্ষসটি এগিয়ে যায়, তখনই সোনাপরি এসে রাজকুমার প্রতাপকে সাথে সাথে সেখান থেকে উড়িয়ে নিয়ে আকাশে উড়াল দেয়। না না, পারলাম না। ওই হৃদয় যন্ত্রকে আমি রক্ষা করতে পারলাম না। সামান্য একজন মানুষের কাছে আমি হেরে গেলাম। না না। ওদিকে রাজকুমার প্রতাপ সেই হৃদয় যন্ত্র নিয়ে পরীরাজ্যে হাজির হয়। পরীমাতা, পরীরানী, ফুলপরি সহ সবাই ভীষণ খুশি। রাজকুমার প্রতাপ, তোমার কোনো ক্ষতি হয়নি তো? তুমি ঠিক আছো? ওই রাক্ষস তোমাকে কোনো আঘাত করেনি তো? না না ফুলপরি, ওই রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারেনি। বিধাতা আমার সহায় ছিল, আর তাই তো ওই রাক্ষসটির কাছ থেকে আমি হৃদয় যন্ত্র নিয়ে এখানে হাজির হতে পেরেছি। এখন আর কোনো বাধা নেই ফুলপরি। এবার তোমাকে আমি আমার সাথে করে আমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। এতদিনের কষ্ট আজ সফল হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ প্রতাপ, তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় জয়ী হয়েছ। আর ফুলপরির ভালোবাসা অনেক মজবুত। তোমাদের ভালোবাসা কখনো ভাঙবে না। তোমরা তোমাদের ভালোবাসার শক্তিতে তুমি পরিরাজ্যকে আবার শক্তিশালী করে দিয়েছো। এই হৃদয় যন্ত্র যদি এই পরিরাজ্যে থাকে, এই পরিরাজ্যে আর কোনো অশুভ শক্তি কখনো আক্রমণ করতে পারবে না। আর ফুলপরি সুস্থ হয়ে যাবে। আর ফুলপরির যখন ইচ্ছে তখন পরিরাজ্যে আসতে যেতে পারবে। আর মানবী হয়ে মানব রাজ্যে তোমার সাথে জীবন যাপন করতে পারবে। হ্যাঁ, এখন যেহেতু আর কোনো বাধা নেই, তাই ফুলপরিকে আর এভাবে অর্ধপরি আর অর্ধ মানবের রূপে থাকতে হবে না। এক্ষুনি, যেহেতু সময় আছে, এক্ষুনি ফুলপরির উপর শক্তি প্রয়োগ করে ওকে পুরোপুরি মানব রূপে রূপান্তরিত করতে হবে। পরিরানী, আর দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি ফুলপরির উপর হৃদয় যন্ত্রের শক্তি প্রয়োগ করো। এরপর পরিরানী আর একটু দেরি না করে সেই হৃদয় যন্ত্রটির শক্তি ফুলপরির শরীরে প্রয়োগ করে, আর সাথে সাথে ফুলপরির পাখা মিলিয়ে যায়। ফুলপরি, এখন থেকে তুমি পরিপূর্ণ একজন মানবী। আর যদি তুমি ইচ্ছে পোষণ করো যে তুমি পরিরূপ যখন খুশি ধারণ করবে, তাহলে সেটা তুমি অবশ্যই করতে পারবে। তাহলে পরিরানী, আগামীকাল সকালবেলায় আমি আমার ফুলপরিকে নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। আর কোনো বাধা নেই। আর আমি এখনই পরিরাজ্য থেকে একজন পরীকে তোমাদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি। তারা যেন সেখানে গিয়ে সুসংবাদ জানিয়ে দেয় যে তোমরা আগামীকাল সকালে রাজপ্রাসাদে ফিরে যাচ্ছ। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।